নমস্কার, ডেইলি লাইফ হিস্ট্রির পক্ষ থেকে আমি দেবাশিস সরকার আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 12ই জানুয়ারি ন্যাশনাল যুব দিবস। স্বামী বিবেকানন্দর জন্ম দিন উপলক্ষে আমরা এই দিনটিকে আমরা উদযাপন করে থাকি। তো আজ আমি সেই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে আমরা আপনাদেরকে একটা পুরস্কার পাঠানোর ব্যবস্থা করছি। যারা স্ক্রিনশট আমাদেরকে দেবেন আমাদের এই স্ক্রিনের ফোন নাম্বারে, তাদেরকে আমরা পুরস্কার আমরা দেব। তো আজকে যে বিষয়ে নিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যে আজ এই 12ই জানুয়ারি আমাদের বাঙালি জাতির গৌরবজ্জ্বল মনীষী স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব, যা পশ্চিমবঙ্গ সহ ভারতের মহানতার সাথে উদযাপন করে আসছে দীর্ঘদিন ধরে। শিকাগো ধর্ম মহাসম্মেলনে মঞ্চে যার প্রথম কয়েকটি শব্দ নাড়িয়ে দিয়েছিল গোটা আমেরিকা ও ভারতবাসীদের মন। আর সেই স্বামী বিবেকানন্দ দেশে ফিরে শুনেছিলেন তিনি নাকি ভণ্ড, ঠক, আরো কত রকম কথা। নিজের দেশের মানুষের কাছে দিনের পর দিন তাকে প্রমাণ করতে হয়েছিল তিনি কোনো প্রতারক নন। আর এই অবিরাম অপমানের কারণে মাত্র ৩৯ বছর বয়সে বিদায় জানান স্বামী বিবেকানন্দ। সরকারি মতে তার মৃত্যু হয়েছিল হৃদরোগে ও ডায়াবেটিক্সের সমস্যার জন্য, কিন্তু বাস্তবে তার মৃত্যুর জন্য দায়ী ছিলেন জনা কয়েক ভারতীয় মানুষজন। কিন্তু প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দের জীবনে এমন কি ঘটেছিল যার জন্য নিজের দেশেই তাকে এতটা অপমানিত হতে হয়েছিল? চলুন তাহলে আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা যাক এবং স্বামী বিবেকানন্দের অজানা কাহিনী সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে 1893 সালের সেই ধর্ম মহাসভার সেই দৃশ্য। গেরুয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, যার কথা শুনে মুখরিত হয়ে সমগ্র মঞ্চের সামনে বসে থাকা মানুষ, দর্শক হাততালি দিচ্ছেন। আমরা গর্ব করে বলি, ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে তুলে ধরেন, আর তার জন্মদিন 12ই জানুয়ারি আমরা ন্যাশনাল যুব দিবস হিসাবে পালন করি। সারা দেশে বড় বড় অনুষ্ঠান হয়, ভাষণ দেওয়া হয়, পোস্টার ছাপানো হয়, কিন্তু এই আলো ঝলমলের আড়ালে যে কষ্ট লুকিয়ে রয়েছে তা কম মানুষই জানে। বলা হয়ে থাকে, সেই ধর্মসভার ভাষণ দেবার পরে তিনি ভারতের আইকন হয়ে ওঠেন, তাকে পুজো করতে শুরু করেছিলেন। সত্যি বলতে কি, কিছু মানুষ তাকে সম্মান দিয়েছিলেন, আবার কিছু মানুষ তাকে কটাক্ষ করেছিলেন, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন এবং যেটা চেয়েছিলেন সেটা তিনি কোনোদিনই পাননি। তিনি চেয়েছিলেন কিছু মানুষের সমর্থন, যেটা তিনি জীবনের খুব কম সময় পেয়েছিলেন। 1893 সালে তিনি যখন সেই ধর্মসভা থেকে ভারতে এসেছিলেন, তখন তার আশা ছিলেন যে দেশের মানুষ তাকে সমর্থন করবেন, দেশের পণ্য গঠনের কাজে তাকে সহযোগিতা করবেন। কিন্তু
নিজের চিঠিপত্রে তিনি লিখেছিলেন তিনি মানুষের কাছে পেয়েছিলেন ঈর্ষা আর ঘৃণা। তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমাদের দাস মনোবৃত্তির সবচেয়ে বড় লক্ষণ হলো আমরা আমাদের নিজের মানুষকে এগোতে দেখতে পারি না। যখন দেশের এক অংশ মানুষের সমর্থন তার প্রয়োজন ছিল, তখন একদল মানুষ তাকে ভণ্ড বা প্রতারক বলে কটাক্ষ করে। নিজের দেশের মানুষের এমন মনোভাব তাকে ভীষণ মানসিক কষ্ট দিয়েছিল। নিজের লেখা একটি চিঠিতে তিনি লিখেছিলেন, সাবাস আমার দেশবাসী। এই কথাটা একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে তার চাওয়া পাওয়ার ক্ষোভ আর যন্ত্রণা। 1897 সালে যখন স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণ করেছিলেন, তখন যে স্টেশনে নামতেন তখন তাকে দেখার জন্য ভিড় জমে থাকতো, ফুলের মালা নিয়ে তাকে ঘিরে থাকত। বাইরে থেকে সবকিছু খুব সহজ ও জাঁকজমকপূর্ণ মনে হতো, কিন্তু ভারত মানে ভাবতে বা ভেতরের বাস্তবতা ছিল কিন্তু আলাদা। তিনি লিখেছিলেন, কাজের জন্য মালা পাওয়া গেলেও দেশের কাজে অনুদান পাওয়া যেত না। বেলুর মঠ গড়াবার লোক সেবার জন্য তাকে নির্ভর করতে হয়েছিল তার দুই বিদেশি অনুরাগীর উপরে। সব থেকে বড় প্রতারণার শিকার হয়েছিল 1899 সালে, যখন তিনি তার মায়ের জন্য একটি বাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন। মালিক তা দখল দেননি। যে মানুষ সারা বিশ্বের মানুষকে জাগিয়ে তুলেছিলেন, সেই মানুষ মায়ের মাথা গোজার ঠাঁই করতে পারেননি। নিজের কাজের জন্য টাকা জোগাড় করতে তাকে বিদেশে পাড়ি দিতে হয়েছে, বিদেশে গিয়ে কাজ করতে হয়েছে, সেখান থেকে তাকে টাকা অর্জন করতে হয়েছে। টাকার অভাবে ভারতে ফেরার অবস্থা তার ছিল না। সেখান থেকে সে বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করে সে ভারতে এসেছে এবং বিভিন্ন রকম কাজকর্ম তিনি করেছেন। তিনি একটি চিঠিতে তা উল্লেখ করেন। আর এই সব কিছু চিন্তা তার হতাশার ফলে 1900 সালের দিকে তার শরীরে নানাবিধ রোগের বাসা বাঁধে। আমরা যতটা জানি 30-এর মতন রোগ তার শরীরে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করে। তার মধ্যে মাইগ্রেন, হাঁপানি, ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার আরো অন্যান্য বিভিন্ন রকম সমস্যা তার শরীরে বাসা বাঁধে। শেষ পর্যন্ত শরীরের উপর পরিশ্রম ও মনোকষ্ট তারা সহ্য হয়নি। তার যে চাওয়া, তার যে পাওয়া এবং তার ভবিষ্যৎ যে পরিকল্পনা ছিল, সেটা সফলভাবে তৈরি করার যে আক্ষেপ তার মধ্যে ছিল, সেই আক্ষেপটাকে পূরণ করতে না পারা তার যে কষ্ট, সেই কষ্টের দরুনে 1902 সালে মাত্র 39 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান স্বামী বিবেকানন্দ। আজ আমরা তার ছবি ঘরে, মন্দিরে, অফিসে রেখে ভগবানের আসনে বসিয়েছি, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তাকে আমরা তার মর্যাদা দিতে পারিনি। তিনি ভারতীয়দের জন্য লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু কোনো সহযোগিতা তিনি পাননি। আমার মনে হয় যখন তিনি সহযোগিতা পেতেন বা তখন যদি তাকে আমরা সহযোগিতা করতে পারতাম বা আমরা ভারতবাসী হিসেবে তাকে সহযোগিতা করতে পারতাম, আজ হয়তো আমাদের পরিস্থিতি একটু আলাদাই হতো। এখন অনেকে
আছেন যাদেরকে আমরা আগে বুঝি না, সময়ের পরে বুঝি। তাই আমরা বাস্তব যেদিন বুঝতে শিখবো সেদিন পৃথিবীর চিত্র অন্যরকম হয়ে উঠবে। তো আমি আজ এই দিনে স্বামী বিবেকানন্দ কিছু অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই তথ্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু কিছু জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করলাম। এবং ওনার যে উদারতা ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল এবং দেশের জন্য কিছু করার যে ইচ্ছে ছিল, তার সে অনুপ্রেরণাকে অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। তার সেই বাণীগুলোকে আমরা পথ নির্দেশ হিসাবে চলার চেষ্টা করছি। আগামীতে আমরা ভবিষ্যতে যদি আমাদের সামনে এমন কোনো মানুষ আসে, তাদেরকে আমরা সময় থাকতে তার যোগ্যতার আসনে বসাবো, তাহলে হয়তো এমন মানুষদেরকে আমাদেরকে খুব সহজে হারাতে আর হবে না এবং আমাদের এই দেশটাকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করতে পারবো, এই আশা রাখছি সকলের উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পাশে দাঁড়াবেন, সকলকে সহযোগিতা করবেন। তাহলে দেখবো আমরা আমাদের দেশে কোনো রকম আর সমস্যার সম্মুখীন আমরা হতে হবে না। অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি।